যখন আপনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে আজ শোনেন বা পড়েন, তখন তিনি টাকার জন্য কত কষ্টই না করেছিলেন। আমাদের মনে হয় যে না, আকাশ থেকে টাকা নেমে এসেছিল, কাজ তো নিজের থেকেই হয়ে গিয়েছিল। আমরা কখনো জিজ্ঞাসাই করি না। ওই কথাটা আমরা পুরোপুরি লুকিয়ে দিই, আর যেটা আমরা লুকিয়ে রেখেছি সেটার মধ্যেই একটা বেদনাদায়ক কাহিনী লুকিয়ে আছে। দেওয়ানজি মহারাজ, টাকার দরকার আছে, অল্পই হোক, কিছু টাকা তো যেন পাই, যাতে কাজটা শুরু করতে পারি। ভারতে কে আমাকে টাকা দিত, তাই আমি আমেরিকায় চলে এসেছি। দেওয়ানজি মহারাজ, আপনার মনে থাকবে, সব টাকা আমি সাধারণ মানুষের কাছ থেকেই চাইতাম। ধনী লোকেরা আমার কথা বুঝতেই পারত না, তাই তাদের টাকা তো আমি অস্বীকার করেছি। সাধারণ মানুষকে জাগানোর জন্যই স্বামীজির সমস্ত কাজ ছিল। তাই তিনি সাধারণ মানুষের সামনে গিয়ে অনুরোধ করতেন, টাকা দাও, যাতে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তারপরে তোমাদের মঙ্গলের জন্য কিছু করতে পারি। কিন্তু সাধারণ মানুষ স্বামীজিকে কোনো সাহায্যই করতে পারছিল না। তিনি বলছেন, আমার দেশবাসী আমার জন্য এতটুকুও করতে পারল না। যে বলে দুঃখ যে আমি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করছি। ভারতে তো স্বামীজি কোনো অনুদানই পাননি। তিনি যখন আমেরিকাতেও গেলেন, সেখানেও ভারতীয়রা এসে পুরনো যে সংগঠনগুলো ছিল আর যে রক্ষণশীল প্রথাবাদী লোকেরা ছিল, তারা আমেরিকাতেও স্বামীজির কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তখন স্বামীজি বলেন, সাবাস আমার দেশবাসী, তোমরা ভারতে তো আমায় কিছুই দাওনি, আর আমি এখন নিজের কাজের জন্য টাকা জোগাড় করতে আমেরিকায় এসেছি। তোমরা আমেরিকাতেও আমাকে কিছু পেতে দিচ্ছ না। এরপর তিনি আরও বলেন, দেওয়ানজি, আমি আমার দেশবাসীকে ভালোবাসি। মানুষ আমাকে যা কিছু দিতে পারে সেগুলোকে আমি অস্বীকার করে দিতে পারি। সুখে দুঃখে, পাহাড়ে, মরুভূমিতে, বনে যারা আমার সঙ্গে থেকেছে তারা তো থাকবেই। যদি আমি সফল নাও হই, তবে ভারতে ভবিষ্যতে আমার চেয়েও যোগ্য কোনো বীর জন্ম নেবে, যে আমার কাজটাকে সম্পন্ন করবে। তিনি তখনই স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, এটা 1894 সালের কথা। তখনও তার জীবনের কিছু বছর বাকি ছিল, কিন্তু তখনও তিনি দেখতে পাচ্ছিলেন যে ভারতবাসী তার এমন প্রবল বিরোধিতা করছে যে হয়তো তার মিশন সফল হবে না। তাই তিনিও ভবিষ্যতের প্রতি আশা রেখেছিলেন, যদি আমার দ্বারা না হয়, তবে আমার পরে কেউ আসবে যে আমার এই কাজটাকে সম্পন্ন করবে।